যশোর বোর্ড 2019 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখনও সমাধান করব। প্রশ্নটির শুরুতেই একটা কিউআর কোড দেওয়া রয়েছে। এই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই এই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া। যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন। যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। আমরা একটু তথ্যগুলো দেখি। উদ্দীপকে বলা হয়েছে a ইকুয়াল টু এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার, অর্থাৎ এক্সের মানকে যদি বর্গ করা হয়, এক্সের যেই মান তাকে যদি বর্গ করা হয় তাহলে বর্গের মানটা ওয়ানের সমান বা ওয়ানের চাইতে বড় হবে, 7-এর সমান বা 7-এর চাইতে ছোট হবে। অর্থাৎ এ সেটের ভিতরে যেই পূর্ণ সংখ্যাগুলো বসবে তাদেরকে বর্গ করলে 1-এর সমান বা বড় হইতে হবে, 7-এর সমান বা ছোট হইতে হবে। শর্ত মানতে হবে কিন্তু। অর্থাৎ আমি যে কোনো পূর্ণ সংখ্যা বসাইতে পারবো না। আমি যেই পূর্ণ সংখ্যাগুলোকে বসাইতে চাই তাদেরকে বর্গ করলে 1-এর সমান বা বড়, 7-এর সমান বা ছোট হইতে হবে। যারা এই শর্ত মানবে, যেই পূর্ণ সংখ্যা মানবে এই শর্ত, তারাই কেবলমাত্র এখানে বসতে পারবে, অন্যরা বসতে পারবে না। এরপরে বলা আছে আর ইকুয়াল টু, এটা একটা অন্যয় দেওয়া আছে, আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, একটা ক্রমজোর। প্রথমে এক্স বসবে, তারপরে ওয়াই বসবে। এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্সের মানগুলো এ এর ভিতর থেকে আসবে। ওয়াই বিলংস টু এ, ওয়াই এর মানগুলো এ এর ভিতর থেকে আসবে। ওয়াই মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, এবং এই শর্তটাও মানতে হবে। অর্থাৎ একটা ক্রমজোরের মধ্যে প্রথমে বসবে এক্স, তারপরে বসবে ওয়াই, এবং এক্সের মানগুলো এ এর ভিতর থেকে আসবে, ওয়াইয়ের মানগুলো এ এর ভিতর থেকে আসবে, এবং ওয়াই মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, এই শর্তটাও মানতে হবে। যারা যারা এই সবগুলো শর্ত মানবে কেবলমাত্র তারাই এখানে বসতে পারবে। 2 নং, আচ্ছা এখানে মধ্যে এই আমরা কিন্তু আগের এই যে তথ্যটা থেকে পাবো, আমরা যখন অঙ্ক করতে যাব তখন এই সেটটা আমরা নির্ণয় করব, ওই উপাদানগুলোই এখানে এসে বসবে। 2 নাম্বার একটা তথ্য দেওয়া, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x মাইনাস 1, এই হচ্ছে উদ্দীপক। আমাদের এখানে ক খ গ 3টা প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নটি সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যোগ করো 2.304, 4-এর উপরে পৌনঃপুনিকের চিহ্ন, প্লাস 2.025, 2-এর উপরে পৌনঃপুনিক, 5-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন। এই দুইটা সংখ্যাকে আমাদের যোগ করতে হবে। তো এটা কিন্তু একদম ওই নর্মাল যোগ না, একদম নর্মাল যোগ না। প্রথমে এখানে কিছু কাজ করতে হবে, একদম লাস্টে গিয়ে ওই নর্মাল যোগের মতো কাজটা হবে। কিন্তু প্রথম দিকে অঙ্কটাকে সাজানোর জন্য কিছু কাজ আমাদেরকে করে নিতে হবে। কারণ যখনই এখানে পৌনঃপুনিকের চিহ্ন আছে কোনো অঙ্কের উপরে, পৌনঃপুনিকের চিহ্ন, তখনই এখানে দুইটা কথা আসবে। একটা হচ্ছে অনাবৃত অঙ্ক, একটা হচ্ছে আবৃত অঙ্ক। আমি শব্দ দুইটা একটু লিখি, অনাবৃত অঙ্ক এবং আবৃত অঙ্ক। অনাবৃত মানে হচ্ছে যেই অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন নাই তারা অনাবৃত, আর আবৃত হচ্ছে যেই অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে তারা আবৃত। এবং মনে রাখতে হবে এই দুইটা শব্দই কিন্তু ব্যবহার হবে দশমিকের পরে। একটা সংখ্যা দেওয়া আছে, সম্পূর্ণ একটা সংখ্যা, দশমিকের পরে গিয়ে আমরা এই দুইটা শব্দ ব্যবহার করতে পারবো, দশমিকের আগে না। কিন্তু এই যে এখানের মধ্যে 2.304, এই যে দশমিকের আগে যে 2 আছে, এখানে আমরা কোনো কথা বলবো না। দশমিকের আগে যে 2 আছে এখানে কোনো কথা হবে না। যা কথাবার্তা হবে সব হবে দশমিকের পরে গিয়ে। দশমিকের পরে যেই অঙ্কের উপরে পৌনঃপুনিকের চিহ্ন নাই তারা অনাবৃত, দশমিকের পরে যেই অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে তারা আবৃত। আশা করি আমি কথাটা বুঝাইতে পারছি। তো আমাদেরকে যখন এরকম দুইটা সংখ্যা যোগ করতে বলল, তখন অনাবৃত আবৃত তাদের হিসাব নিকাশ করে সংখ্যাটাকে আগে সাজাইতে হবে, লাস্টে গিয়ে আমরা যোগ করব। তো এই অঙ্কটা আমি নিজে একটুখানি করে দেওয়ার চেষ্টা করি, চলেন তাহলে একটু বুঝাইতে সুবিধা হবে। এখানে বলা আছে 2.304, 4-এর উপরে পৌনঃপুনিক, তারপরে আছে 2.025, 2-এর উপরে পৌনঃপুনিক, 5-এর উপরে পৌনঃপুনিক। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব, তাই না? ওকে, তো যোগ করার আগে আমাদেরকে একটু সাজায় নেওয়ার কাজ করতে হবে।
আমি একটু রাফ করতেছি, রাফ অর্থাৎ এটা অঙ্কের অংশ না। আমরা করব কি, আমরা লিখব এখানের মধ্যে অনাবৃত, একটু সংক্ষেপে লিখি, অনাবৃত এবং আবৃত, অনাবৃত আবৃত। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথম যেই সংখ্যাটা এখানের মধ্যে আছে, প্রথম যেই সংখ্যাটা 2.304, এই সংখ্যাটাতে দেখি লেখাটা আমরা একটু বেশি মোটা দেখা যায় তাই না? হ্যাঁ এই তো ঠিক হয়ে গিয়েছে। তো দেখেন যেই বিষয় 2.304, এই সংখ্যাটার মধ্যে যদি আমরা তাকাই, দশমিকের পরে পৌনঃপুনিক নাই কয়টা অঙ্কের উপরে, পৌনঃপুনিক নাই কয়টা অঙ্কের উপরে? আমরা দেখতেছি দশমিকের পরে পৌনঃপুনিক নাই দুইটা অঙ্কের উপরে, যে 3 এর উপরে পৌনঃপুনিক নাই, 0 এর উপরে পৌনঃপুনিক নাই, তাহলে দুইটা অঙ্কের উপরে পৌনঃপুনিক নাই। এই যে আপনি বললেন দুইটা অঙ্কের উপরে পৌনঃপুনিক নাই, ওই দুই এখানের মধ্যে লেখেন, দুইটা অঙ্কের উপরে পৌনঃপুনিক নাই, তার মানে অনাবৃত অঙ্ক দুইটা। আচ্ছা, দশমিকের পরে পৌনঃপুনিক আছে কয়টা অঙ্কের উপরে? একটা অঙ্কের উপরে, তাহলে আপনি এখানে লিখবেন 1। অর্থাৎ প্রথম যেই সংখ্যাটা, ওখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক দুইটা, আবৃত অঙ্ক একটা। ঠিক আছে, এবার পরবর্তী সংখ্যাতে যাই। এই যে পরবর্তী যে সংখ্যা 2.025, এখানে দশমিকের পরে পৌনঃপুনিক নাই অর্থাৎ অনাবৃত অঙ্ক কয়টা? একটা। তাহলে আমরা লিখব অনাবৃত অঙ্ক একটা। এখানে দশমিকের পরে পৌনঃপুনিক আছে অর্থাৎ আবৃত অঙ্ক দুইটা, তাহলে আমরা লিখব দুইটা। এটা তো রাফ করতেছি। তো এখন দেখেন যেই বিষয়টা, সেটা হচ্ছে যেই কাজটা আমাদেরকে করতে হবে, অনাবৃত অঙ্কের বেলায় এক সিস্টেম, আবৃতর বেলায় আরেক সিস্টেম। অনাবৃতর বেলায় নিয়ম হচ্ছে, আমি এখানের মধ্যে যেই সংখ্যাগুলো লিখছি তাদের মধ্যে সবচেয়ে বড় কোনটা, যাদেরকে লিখছি অনাবৃতর বেলায় যাদেরকে লিখছি তাদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 2, তাহলে সেই 2কে লিখব। আর আবৃতর বেলায় ছোট বড় না, ছোট বড় না, লসাগু। আবৃতর বেলায় যাদেরকে লিখছি তাদের লসাগু লিখতে হবে। তাহলে 1 আর 2 এর লসাগু কত? 2। তাইলে অনাবৃতর অঙ্কগুলো যেখানে, এখানের মধ্যে যেই কয়টা অঙ্ক লিখলাম তাদের মধ্যে সবচেয়ে বড় যেই অঙ্কটা সেটা, আর আবৃতর বেলায় যাদেরকে লিখছি তাদের লসাগু। এখানে তাহলে 2 আর 2 টোটাল কত হয়? তাহলে 4। 2 আর 2 কত হয়? 4। এখান থেকে আমরা জানতে পারলাম যে এই দুইটা সংখ্যা যখন আমরা যোগ করতে যাব, দশমিকের পরে 4টা অঙ্ক হবে বাধ্যতামূলকভাবে দশমিকের পরে 4টা অঙ্ক আমাদেরকে দিতে হবে। কয়টা অঙ্ক? 4টা অঙ্ক। এখান থেকে আমরা রাফ করে পাইছি 4টা অঙ্ক। দশমিকের পরে 4টা অঙ্ক আমরা যখন যোগ করতে যাব আর কি, তখন দশমিকের পরে 4টা অঙ্ক আমাদেরকে বসাইতে হবে। আর ওই 4টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক হবে অনাবৃত অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া, আর 2টা অঙ্ক হবে আবৃত পৌনঃপুনিক সহ। যেটা চলেন আমরা এখানে লিখি। তাহলে আমরা এখানে লিখব যেই বিষয়টা, সেটা হচ্ছে 2.304 ইকুয়াল টু, দশমিকের আগের কোনো কথা নাই, আমরা বলছি দশমিকের আগে কোনো কথা বলবো না, 2 পয়েন্ট দিয়ে দিলাম। এবার আমরা পাইলাম যে টোটাল 4টা অঙ্ক বসবে দশমিকের পরে, 4টা অঙ্ক বসবে। 2টা অঙ্ক হবে অনাবৃত, সিস্টেম মানতে হবে, নিয়ম মানতে হবে। 2টা অঙ্ক হবে অনাবৃত, দশমিকের পরে 2টা অঙ্ক অনাবৃত আছে, আলহামদুলিল্লাহ। এবার আবৃত হবে 2টা, এখানে আছে 4, এই যে 4 এর উপরে পৌনঃপুনিক, তার মানে এটাই তো রিপিট হওয়ার কথা। তাহলে আমার আবৃত হবে কয়টা? 2টা, তাহলে 4কে আমরা 2 বার লিখব, পৌনঃপুনিক 2 বার দিলাম, এই যে। তাহলে দশমিকের পরে অনাবৃত 2টা, আবৃত 2টা, তাহলে টোটাল হইছে 4টা। আমরা একটা দাগ দিব, দাগ দিয়ে ওই যে আবৃত আমরা যেটা লিখলাম এটা আরও 2 বার বাড়াই লিখব, 2 বার, অন্তত পক্ষে 2 বার। আপনি চাইলে আরও বেশি বাড়াই লিখতে পারেন, আপত্তি নাই, কিন্তু অন্তত পক্ষে 2 বার বাড়াই লিখব। 4 আর 4 4, তাহলে আমরা আরও 2 বার 4 লিখব। এখন আর পৌনঃপুনিক দিব না। এই যে দাগ দিলাম এটা আপনারাও দিবেন, দাগের পরে যে লিখলাম এটা আপনারাও লিখবেন, এবং এটা ওই উত্তর লেখার সময় লিখতে হবে না, এটা আমাদেরকে সাহায্য করবে, এটা সহযোগিতা করার জন্য আসছে এখানে।
আমার মেইন অঙ্ক কিন্তু এইটা, এই যে এই দাগের এই পাশেরটা হচ্ছে আমার মেইন অঙ্ক, আর দাগের এই পাশেরটা আমাকে সাহায্য করার জন্য আসছে, অঙ্কটাকে সাহায্য করার জন্য আসছে। কিভাবে সাহায্য করে আমি তার ব্যাখ্যাটা একটু পরে দিব আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই দাগের পরে কাদেরকে লিখবো? ওই পৌনঃপুনিক যাদের উপরে, তারাই তো রিপিট হয় তাই না, তারাই তো পুনরাবৃত্তি ঘটে, আমরা তাদেরকে দুইবার লিখবো, কমপক্ষে দুইবার, আপনি চাইলে আরও বেশিবার লিখতে পারেন, সমস্যা নেই। এবার আসেন এই সংখ্যাতে আসি, 2.025, তাহলে 2 লিখলাম। এবার অনাবৃত হইতে হবে দুইটা, এখানে দশমিকের পরে অনাবৃত আছে একটা 0, কিন্তু আরও একটা যে অনাবৃত লাগবে, আমি তাহলে আরেকটা 0 বসাই দিব না। কোনো একটা সংখ্যার আগে, অঙ্কের আগে ঠাস ঠাস করে আমরা আর কি ওই ইচ্ছা মতো শূন্য বসাই দিলাম, এটা হইতে পারে না। শূন্য বসানো যায় কখন? যখন একটা অঙ্ক সংখ্যা শেষ, সংখ্যার শেষে গিয়ে আপনি দরকার হলে শূন্য বাড়ান, এতে করে সংখ্যার মানের কোনো পরিবর্তন ঘটে না, শেষের দিকে গিয়ে বাড়ানো যায়। কিন্তু একটা সংখ্যার মাঝখান দিয়ে হুটহাট করে আমরা শূন্য বাড়াই দিব, এটা তো সিস্টেমে নেই। তাহলে আমি এখানের মধ্যে আমার দুইটা অনাবৃত লাগবে, আমি 0কে তাহলে দুইটা দিয়ে দিব না, এটা হবে না। তাহলে দশমিকের পরে এখানে অনাবৃত অবস্থায় একটা আছে, তাহলে যে অনাবৃত অবস্থায় আছে তাকে লিখলাম। কারণ আরও একটা তো লাগবে, আমি এখান থেকে সামনে আগাবো, এখান থেকে সামনে আগাবো, কত আছে 2, উপরে যে পৌনঃপুনিক আছে দেখার দরকার নাই, আগে অনাবৃতর নিয়ম মানবো, আগে অনাবৃতর নিয়ম মানবো, তারপরে আবৃত। তাহলে 0 তো লিখলাম অনাবৃত, 0-র পরেই আছে 2, 2-এর উপরে পৌনঃপুনিক দেখা যাচ্ছে তাই না, থাক দেখা যাক, আগে অনাবৃতর চিন্তা, তাহলে 2 লিখবো এখন আমরা। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখানের মধ্যে দুইটা অনাবৃত লেখা হয়ে গেছে, দশমিক করে দুইটা অনাবৃত। এবার আবৃত লিখতে হবে দুইটা। এখন 2 তো লিখছি এই মাত্র, তাহলে একটু সামনে আগাই 5-এর উপরে পৌনঃপুনিক লিখলাম। এবার আমাকে তো আবৃত দুইটা লিখতে হবে। এই যে 2-এর উপরে পৌনঃপুনিক ছিল, আমি এখনো পর্যন্ত এই 2কে পৌনঃপুনিক হিসাবে ব্যবহার করি নাই, আমি অনাবৃত হিসাবে ব্যবহার করছি, পৌনঃপুনিক হিসাবে এখনও কিন্তু আমি 2কে ব্যবহার করি নাই। কিন্তু 2-এর মাথার উপরে কিন্তু পৌনঃপুনিক আছে, এটা অস্বীকার করা যাবে না তাই না। তাহলে এখন আমি সেই 2কে লিখব। তাহলে দেখেন এই যে 5-এর উপরে পৌনঃপুনিক, 2-এর উপরে পৌনঃপুনিক, তাহলে আবার সেই 5 আমরা বাড়ায় লিখলাম। আমি এই কথাটা আবার একটু ক্লিয়ার করি, দশমিকের পরে দুইটা অনাবৃত দুইটা আবৃত, তাহলে দশমিকের পরে দুইটা অনাবৃত বসাইতে হবে। তো দশমিকের পরে অনাবৃত আছে একটা, লিখলাম, আরও একটা লাগবে, আমি একটু সামনে আগাইলাম, যা আছে তাই বসাবো, যা আছে আমি তা বসাবো। ওকে, তাহলে 2 বসাইলাম। এবার আমি সামনে আগাবো, আবৃত দুইটা হবে, এই 2-এর পরে যে 5 আছে এটা আবৃত লিখলাম। এখন আরও একটা তো লিখতে হবে আবৃত, 2-এর উপরে যে পৌনঃপুনিক আছে এই 2কে এখনও পর্যন্ত লেখা হয় নাই আবৃতর হিসাবে, আমরা 2কে এখন লিখলাম আবৃতর হিসাবে। তাহলে 5-এর উপরে পৌনঃপুনিক, 2-এর উপরে পৌনঃপুনিক, 5-2, তাহলে এটা এভাবে করে রিপিট হবে 5-2। তাহলে আমরা রিপিট করলাম 5-2, এখানে আর কোনো পৌনঃপুনিক চিহ্ন দিতে হবে না, কারণ এই দাগের পরে আমি শুধু এদেরকে লিখছি, এরা আমাকে অঙ্কে সাহায্য করবে, এই জন্য এরা তো সরাসরি অঙ্কে ঢুকবে না। ওকে, এবার একটা দাগ দেই, লিখি, যোগ করে, এবার এখানের মধ্যে আসেন একদম এই শেষের দিক থেকে, 4 আর 2 যোগ, এখন নর্মাল যোগ, এখন একদম নর্মাল যোগ, 4 আর 2 যোগ করলে হয় 6, 5 আর 4 যোগ করলে হয় 9, 4 আর 2 যোগ করলে হয় 6 পৌনঃপুনিক, 5 আর 4 যোগ করলে হয় 9 পৌনঃপুনিক, 2 3 আর এখানে হচ্ছে 4, 4.3296। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় যোগফল, এখন আর লিখি না, পিডিএফে তো লেখা আছেই, 4.3296, 9-এর উপরে পৌনঃপুনিক, 6-এর উপরে পৌনঃপুনিক। দেখেন দশমিকের পরে 4টা অঙ্ক আছে, 2টা অনাবৃত 2টা আবৃত। এখন কথা হচ্ছে এদেরকে আমি বাড়তি কেন লিখছিলাম, এদেরকে বাড়তি লিখছি এই কারণে যে যদি এমন হইতো, দেখেন একটু খেয়াল করেন, যদি, এটাকে আমি কি বলতেছি, যদি এমন হইতো যে এখানের মধ্যে হচ্ছে কি আপনার কত, এটা হচ্ছে 6, তাহলে এটাও হচ্ছে 6, দেখেন 6-2, আমি এটা কোনো বোঝানোর জন্য বলতেছি। তাইলে ঘটনাটা যেটা ঘটতো, 4 আর 2 যোগ করলে 6, 4 আর 6 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে থেকে 1, এই
হাতে থাকে 1, এই একটা সামনে আসবে, তাই না? হাতের যে একটা হাতের সামনে আসবে, তাইলে 2 আর 1 3, 4 আর 3 7, পৌনপুনিক 4 আর 6 আর 4 10, 10-এর 0, হাতে থেকে 1, 2 আর 1 3, 3 আর হচ্ছে 4, তাহলে রেজাল্ট কত? 4.3307। তাহলে আমরা এখানে কাজ করি, 4.3307 তাকে আমরা একটু সরিয়ে এখানে আমাদের নিয়ে আসি, একটু একটা জিনিস প্রমাণ দেওয়ার জন্য একটু প্রমাণ দিব। সেটা হচ্ছে, এখন আমরা যেই কাজটা করতে পারি যে যদি আমি এগুলো না লিখতাম, খেয়াল করেন, যদি আমি এগুলোকে না লিখতাম তাহলে ঘটনা কি ঘটতো? লিখলাম না, বাদ। আচ্ছা, তাহলে দেখেন তখন রেজাল্ট কী আসতো। তখন তো এই দাগটাও দেওয়ার দরকার ছিল না, তাই না? 4 আর 2 6, পৌনপুনিক 4 আর 6 10, 10-এর 0, পৌনপুনিক 2 আর 1 3, 3 4, তাহলে তখন রেজাল্ট আসতো 4.3306। এটা এক সময়ের রেজাল্ট, এটা আরেক সময়ের রেজাল্ট। যখন আমরা ওই যে একটা দাগ দিছিলাম, দাগ দেওয়ার পরে 2টা করে সংখ্যা বাড়ায়া লিখলাম, ওই বাড়ায়া লেখার পরে এইটা রেজাল্ট। আর যদি না লিখতাম তাহলে এটা রেজাল্ট। এই দুইটার মধ্যে এটা বেশি কারেক্ট, অর্থাৎ এটা এক্স্যাক্ট রেজাল্ট। অর্থাৎ বাড়ায় লেখার কারণে আমার এতটুকু অংশের ভিতরে কোনো ওই যে হাতের কোনো মান আসবে কিনা, মানে হাতে 1 আছে বা হাতে 2 আছে, এরকম কোনো মান এখানে আসবে কিনা। কারণ যেহেতু এটা পৌনপুনিক, পৌনপুনিক মানেই তো এটা রিপিট হয়, তাই না? পৌনপুনিক মানেই রিপিট হয়, পৌনপুনিক মানেই রিপিট হয়। তো ওই রিপিট হওয়ার কারণে আমার এইদিকে কোনো মান বাড়বে কিনা সেটা আমি জানতে পারবো যদি আমি এখানে একটু বাড়ায়া লিখি, মানে সংখ্যা যদি বাড়ায় লিখি, তাহলে আমি এখানে বুঝতে পারবো আমার মান বাড়বে কিনা, তখন আমার রেজাল্ট এটা আসে। আর যদি আমি এটাকে না লিখতাম, ওই যে রিপিট না করে ডাইরেক্ট লিখতাম, তাহলে এটা রেজাল্ট আসে। দুইটার মধ্যে কিন্তু সূক্ষ্ম একটা তফাৎ আছে, দেখেন তফাৎ আছে। এই জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, যখন আমাদের এরকম পৌনপুনিকের সংখ্যা দিয়ে যোগ করতে বলবে তখন আমরা বাড়ায়া দিব। আশা করি আপনাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি যে আমাদেরকে এটা কি সহযোগিতা করছে। এই যে আমরা যে এখানে দাগ দিলাম, দাগ দেওয়ার পরে যেখানে 4 4 6 2, আচ্ছা 6 তো ছিল না, এখানে 5 ছিল। আমি শুধু ওই মেইন জিনিসটা বোঝানোর জন্য, সহযোগিতা যে করছে এটা বোঝানোর, বিষয়টা বোঝানোর জন্য লিখছি। তাহলে 4 2 6 5 4 9, 4 2 6 5 4 9, 2 3 2 2 4। তাহলে প্রথমে যে এই দুইটার মধ্যে পৌনপুনিকের, বাস এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট। আর তাহলে এখানে বলার কিছু নাই, এটা হচ্ছে রাফ, এটা অঙ্কের ভিতরে ঢুকবে না, এটা হচ্ছে রাফ আপনার নিজের বোঝার জন্য। দশমিকের পরে কয়টা করে অঙ্ক বসবে, কয়টা অনাবৃত, কয়টা আবৃত, এটা বোঝার জন্য ওই রাফটা আমরা করছি। তাহলে এখানে আমাদেরকে যে 2টা সংখ্যা যোগের অঙ্ক দিল, 2টা সংখ্যা যে যোগ করতে বললো, আমরা 2টা সংখ্যাকে যোগ করলাম এবং যোগ করার পরে এই রেজাল্ট আসছে 4.3296। এই হচ্ছে আমাদের ফলাফল। আশা করি আপনারা বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছেন। এই যে এখানে আমাদের কথাগুলো লেখা রয়েছে, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টা, আর এখানে একটা, তাহলে বেশি হচ্ছে 2, তাহলে 2। আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এখানে একটা, এখানে 2টা লসাগু, তাহলে 2। এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে এটা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্ন সমাধান করব। আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে 1 নং থেকে আর এর রেঞ্জ নির্ণয় করো। আমরা জানি উদ্দীপকে আর দ্বারা একটা অন্বয় দেওয়া হয়েছিল, অন্বয়। এই যে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট x belongs to a, y belongs to a এবং y minus 2x minus 1 equal to 0। অর্থাৎ x এর মানগুলো a এর ভিতর থেকে আসবে, y এর মানগুলো a এর ভিতর থেকে আসবে, y minus 2x minus 1 equal to 0 এই শর্ত মানবে। এই যারা এই শর্তগুলো মানবে তারা এখানে বসতে পারবে। এটা হচ্ছে আর। তাহলে এই আর এর মান বের করার জন্য আগে a বের করা দরকার, কারণ ওই যে a লাগবে। তাহলে আগে a আমরা নির্ণয় করব, তারপরে আর এর মান নির্ণয় করব, তারপরে রেঞ্জ নির্ণয় করতে হবে। রেঞ্জ কি? আমরা যখন অন্বয় তৈরি করি, ক্রমজোড় তৈরি হয়, তখন প্রথম উপাদান দ্বিতীয় উপাদান ব্র্যাকেট, প্রথম উপাদান দ্বিতীয় উপাদান ব্র্যাকেট, ক্রমজোড় তৈরি হয়। এই ক্রমজোড়গুলোর প্রথম উপাদান যারা তাদেরকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদান যারা তাদেরকে বলা হয় রেঞ্জ। তাহলে আমাদেরকে বলছে রেঞ্জ নির্ণয় করো, তাহলে আমরা দ্বিতীয় উপাদানগুলো লিখে দিলেই সেটা রেঞ্জ হয়ে যাবে, সহজ।
চলেন আগে এ এর মান নির্ণয় করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে লিখলাম উদ্দীপকে যে এ এর তথ্য দেওয়া, সেই তথ্যগুলো লিখলাম। প্রদত্ত সেটটি পূর্ণ সংখ্যার সেট যার বর্গ 1-এর সমান বা 1 থেকে বড় এবং 7-এর সমান বা 7 থেকে ছোট। আমরা যদি এক্সের মান 0 দিয়ে আরম্ভ করি, প্লাস এখানে তো প্লাস মাইনাস 0 দিছে, আচ্ছা 0-র ক্ষেত্রে তার প্লাস মাইনাস দেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না, কারণ 0 ধনাত্মক ঋণাত্মক এখানে মধ্যে আলাদা করার কোনো প্রয়োজনীয়তা নাই। 0 0। আচ্ছা, তো 0-র এই যে এক্সের মান যে 0, তাকে যদি বর্গ করি তাহলে 0 হয়। এই মানটা 1-এর সমান বা বড় কোনোটাই না। 0 এটা 1-এর সমানও না, 1-এর চাইতে বড়ও না, তাহলে এটা নেওয়া যাবে না। কারণ এখানে বলা আছে খালি পূর্ণ সংখ্যা হইলেই বসাই দিব তা না, পূর্ণ সংখ্যাটাকে এই শর্ত মানতে হবে। পূর্ণ সংখ্যাকে বর্গ করব, 1-এর সমান বা বড়, 7-এর সমান বা ছোট হইতে হবে। তো এখানে যে 0 এটা 7-এর ছোট ঠিক আছে, কিন্তু 1-এর সমান বা বড় না, তাহলে এটা হবে না। এক্সের মান যদি +1 -1 যেটাই নেই না কেন তাকে বর্গ করলে 1 হয়, তাকে বর্গ করলে কি হয়? 1 হয়। আর এই 1 7-এর চাইতে ছোট, এই 1 7-এর চাইতে ছোট এবং 1-এর সমান। এখানে যে দেখেন যেহেতু স্কয়ার আছে বর্গ, আমরা ধনাত্মক সংখ্যাকে বর্গ করলেও যেই রেজাল্ট আসে, ঋণাত্মক সংখ্যাকেও বর্গ করলে সেই রেজাল্ট আসে। এই জন্য এখানে লাইন না বাড়ায়া সংক্ষেপে লেখা হয়েছে +1 -1 +-1, কারণ +1কে বর্গ করলে যেই রেজাল্ট আসবে, -1কে বর্গ করলে সেই একই রেজাল্ট আসবে। এই জন্য একবারে লেখা হয়েছে +-1 স্কয়ার = 1। এই 1 7-এর চাইতে ছোট, তাহলে নেওয়া যাবে, কারণ এটা দুই শর্তই মানছে, 1-এর সমান আর 7-এর ছোট, দুইটা শর্তই মানছে। ওকে, এবার এক্সের মান যদি +-2 নেই, তাকে বর্গ করলে 4 হয়, 1-এর চাইতে বড়, 7-এর চাইতে ছোট, শর্ত মানছে। এক্সের মান যদি +-3 নেই, তাকে বর্গ করলে 9 হয়, 1-এর চাইতে বড়, 7-এর চাইতে ছোট না। 7-এর সমান বা ছোট হইতে হবে, কিন্তু তো 7-এর ছোট না, সমানও না, তাহলে শর্ত মানে নাই। তাহলে দেখেন আমি যদি এখন আর সামনে আগাই, +-4 +-5 +-6 যদি আগাই, তাহলে এখানে বারে বারে শর্ত ভঙ্গ করতে থাকবে। কারণ আমি যদি +-4 লিখি, বর্গ করলে 16 হবে, যেটা 7-এর সমান বা ছোট কোনোটাই না, বড় হয়ে যাবে, শর্ত ভঙ্গ করবে। এই জন্য আর লেখার দরকার নেই। তাহলে শর্ত মানছে কারা? -2 -1 +1 +2, এই 4টা সংখ্যা সকল শর্ত মানছে। মানে ছোট থেকে বড়র দিকে গেছি, -2 -1 1 2 এরা সব শর্ত মানছে। 0 এটা সব শর্ত মানে নাই, আর +-3 এর পরে যারা তারাও শর্ত মানে নাই, কেবলমাত্র এই 4টা সংখ্যা সব শর্ত মানছে। তাহলে আমরা এ সেট পেয়ে গেলাম। এইবার আমরা আর নির্ণয় করতে পারবো খুব সহজেই। আর অন্যটার যে শর্তগুলো দেওয়া আছে আমরা সেই শর্তগুলো লিখলাম। প্রথমে লেখা আছে y - 2x - 1 = 0। আমরা সাধারণত y-কে একা রাখি, বাকিদেরকে সরাই দিই। তাহলে y-কে রাখলাম, -2x -1 ওই সাইডে চলে গেল। এবার আমরা একটা ছক তৈরি করব। ছক তৈরি করার পরে আমরা যেই কাজটা করব, আমরা করব কি, এক্সের মানগুলো এ এর ভিতর থেকে নিয়ে আসবো, কারণ ওই যে বলা আছে x belongs to a। আমরা এক্সের মান হিসেবে এ এর ভিতর থেকে উপাদানগুলো নিয়ে আসব। -2 নিয়ে আসলাম, -1 1 2, এক্সের মান হিসাবে উপাদানগুলোকে নিয়ে আসলাম। এই উপাদানগুলোকে এখন এই শর্তটার মধ্যে বসাবো, ক্যালকুলেশন করব, হিসাব করলে যা আসবে সেটা y-এর মান। তাহলে আমরা এক্সের মান হিসাবে -2 আনলাম, তাকে বসাই, তাহলে -4 +1 তাহলে হয়ে যাবে -3। -1 বসাই, তাহলে -2 +1 তাহলে হয়ে যাবে -1। 1 বসাই, তাহলে 3, 2 বসাই, তাহলে 5। তাহলে আমরা ক্যালকুলেশন করে y-এর মানগুলো বের করলাম। এখন দেখেন যে বিষয়টা, এক্সের যেই মানগুলো এখানের মধ্যে বের হয়েছে, এক্সের যেই মানগুলো এখানে বের হয়েছে, এরা সবাই এ এর ভিতরে আছে। তাহলে x belongs to a এই শর্ত মানছে নিঃসন্দেহে, এখানে কোনো সন্দেহ নাই, এক্সের সবগুলো উপাদান এ এর ভিতর থেকে আসছে। এবং আমি যে এখানের মধ্যে যে এই যে মানগুলো সব ক্যালকুলেশন করে বসাইলাম, এরা সবাই এই শর্তটাও মানছে, এখানেও কোনো সন্দেহ নাই। এখন দেখার পালা y-এর মানগুলো এ এর ভিতর থেকে আসছে কিনা, y-এর মানগুলো এ এর ভিতর থেকে আসছে কিনা এটা এখন দেখা দরকার। আমরা y-এর মান -3, এটা কি এর মধ্যে আছে? নাই, শর্ত মানে নাই। y-এর মান -1 আছে, 3 নাই মানে নাই, 5 নাই মানে নাই। তাহলে y-এর এই মানগুলো
এ এর ভিতর থেকে আসে নাই, শর্ত ভঙ্গ হয়ে গেছে। তাহলে ওয়াই এর এই মানগুলো এ এর ভিতর থেকে আসে নাই, তাহলে আমরা বলতে পারি এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, -2, -3, এইটা আর এর অন্তর্ভুক্ত হইতে পারবে না। কারণ আর এর অন্তর্ভুক্ত হইতে হইলে সবগুলো শর্ত মানতে হবে, কিন্তু এরা এই শর্তটা ভঙ্গ করছে, এ এর ভিতর থেকে আসে নাই, এই জন্য এরা আর এর ভিতরে ঢুকতে পারবে না। তাহলে -2, -3 এটা বাদ, 1, 3 এটা বাদ, 2, 5 এটা বাদ। তাহলে সকল শর্ত মানছে কেবলমাত্র এইটা -1, -1, এইটা আর এর ভিতরে ঢুকবে। কারণ এটা প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। এক্স এর মানও এ এর ভিতর থেকে আসছে, ওয়াই এর মানও এ এর ভিতর থেকে আসছে, এবং এই মানগুলো এই শর্তটাও মানছে। তাহলে সকল শর্ত মেনে আমরা এটা পাইলাম। তাহলে আর যে অন্যয়টা তাকে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম নির্দিষ্ট উপাদানগুলো দিয়ে দিয়ে। এবার আমাদেরকে বলছে রেঞ্জ নির্ণয় করো। রেঞ্জ মানে কি? ওই যে আমরা যে ক্রোমোজোরগুলো লিখছি তার দ্বিতীয় উপাদান। তো এখানে একটাই ক্রোমোজোর আছে, তার দ্বিতীয় উপাদান -1। তাহলে আমরা বলতে পারি রেঞ্জ হলো -1। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 2 নং হতে দেখাও যে f of m minus f of n not equal to f of mn divided by n minus m। একটু বোঝার চেষ্টা করি, আমাদেরকে এখন দেখাইতে হবে। এবং এরকম প্রশ্ন আমরা এখন দেখলাম যে নর্মালি প্রশ্ন দেয় দেখাও যে বামপক্ষ ডানপক্ষ সমান। তো এই প্রথম একটা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে বামপক্ষ ডানপক্ষ সমান না, এটা দেখাও, মজার অঙ্ক, চলেন করি। তাহলে 2 নং হতে দেখাও যে f of m মাইনাস f of n এই অংশটার রেজাল্ট f of mn ডিভাইডেড বাই n মাইনাস m এইটার সমান না। এই বামপক্ষ ডানপক্ষ সমান না। আমরা বামপক্ষের রেজাল্ট বের করবো, যেই রেজাল্ট পাবো ডান পক্ষের রেজাল্ট পাবো, ওই একই রেজাল্ট পাবো না, ভিন্ন ভিন্ন রেজাল্ট আসবে। উদ্দীপকের 2 নং সমীকরণে তাকাই, 2 নং তথ্যতে তাকাই, f of x ইকুয়াল টু 1 বাই x মাইনাস 1। আমরা এখন f of x এর জায়গায় f of m বের করব, f of n বের করব, f of mn ডিভাইডেড বাই n মাইনাস m বের করব। অর্থাৎ এখানে মধ্যে আমরা 3 বার করব অঙ্কটা। f of m x এর জায়গায় m বসাবো, x এর জায়গায় m, f of n x এর জায়গায় n বসাবো, এরপর আবার f of mn ডিভাইডেড বাই n মাইনাস m x এর জায়গায় এই অংশটা বসাবো, mn ডিভাইডেড বাই n মাইনাস m, mn ডিভাইডেড বাই n মাইনাস m বসাবো, ক্যালকুলেশন করব। চলুন অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে, সহজ আছে। তাহলে আমরা লিখলাম উদ্দীপকের তথ্যটা দেওয়া আছে f of x ইকুয়াল টু 1 বাই x মাইনাস 1, f of m ইকুয়াল টু 1 বাই m মাইনাস n, f of n ইকুয়াল টু 1 বাই n মাইনাস n। তো বামপক্ষের রেজাল্ট মনে আছে, বামপক্ষ f of m মাইনাস f of n, বামপক্ষটা এই যে এটা বামপক্ষ, f of m মাইনাস f of n। তাহলে আমরা বামপক্ষের রেজাল্টটা বের করি, f of m মাইনাস f of n, এটার রেজাল্ট মাইনাস এটার রেজাল্ট, নিচে লসাগু করা যায়, লসাগু করে আমরা এখান থেকে বিয়োগ করলাম, m মাইনাস n, এই লসাগুর মধ্যে n মাইনাস n বার যায়, এটা দিয়ে লবকে গুণ, মাইনাস n মাইনাস n, m মাইনাস 1 বার যায়, এটা দিয়ে লবকে গুণ। ব্র্যাকেটগুলোকে উঠাই দিই, ক্যালকুলেশন করার পরে এইটা আমরা রেজাল্ট পাই, বাম পক্ষের রেজাল্ট এইটা আসলো, n মাইনাস m ডিভাইডেড বাই mn মাইনাস m মাইনাস n প্লাস 1। আচ্ছা, এই যে হরটা কিন্তু এখানে লসাগু গুণ করে দেওয়া হয়েছে, m মাইনাস 1 ইন্টু n মাইনাস 1, m দ্বারা যদি গুণ করেন তাহলে mn, m দ্বারা যদি গুণ করেন তাহলে মাইনাস m, মাইনাস 1 দ্বারা যদি গুণ করেন তাহলে মাইনাস n, মাইনাস 1 যদি গুণ করেন তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1। ঠিক আছে, আমরা হরের মধ্যে যে লসাগুটা সেটাকে আমরা গুণ করে লিখে দিলাম, আর লবেরটা তো যোগ বিয়োগ করার পরে এটা আসলো। তাহলে বাম পক্ষের রেজাল্ট আমরা এটা পাইলাম, ওকে ফাইন। এবার ডান পক্ষের রেজাল্ট বের করার জন্য আমরা কাজকর্ম করব। ডান পক্ষ আমরা জানি যে ডান পক্ষতে ছিল f of mn ডিভাইডেড বাই n মাইনাস m। তাহলে সেই ক্ষেত্রে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল f of x ইকুয়াল টু 1 বাই x মাইনাস 1। এখন ওই x এর জায়গায় আমরা mn বাই n মাইনাস m বসাই দিব, এই যে বসাই দিলাম। তাহলে এখন দেখেন একটু খেয়াল করেন, আমরা কিন্তু হরের এখানে লসাগু করতে পারি, এই যে এখানে কিন্তু লসাগু করতে পারি আমরা, 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে n মাইনাস m আর 1 এর লসাগু লিখলাম। তাহলে n মাইনাস m এটার মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ, তাহলে mn মাইনাস
ওয়ান এন মাইনাস এম এর মধ্যে এন মাইনাস এম বার যায়, এটা দিয়ে লবকে গুণ করে বসাবো, বসাই দিকে ঘটনা ঘটবে। যেহেতু ওয়ানের সামনে আগে থেকে মাইনাস ছিল, এই মাইনাসের সাথে সংঘর্ষ হবে। একটু বোঝার চেষ্টা করেন। এই যে আমি একটু দেখাই দিই এখানের মধ্যে, হ্যাঁ, এই যে এই অংশটা একটু দেখাই। ঘটনাটা ঘটবে এন মাইনাস এম, এটার মধ্যে একবার যায়, এক দিয়ে লবকে গুণ এম এন। আচ্ছা, একদম উপরে কিন্তু একটা ওয়ান আছে, সেটা কিন্তু আলাদা জিনিস, ওইটা কিন্তু একদম সম্পূর্ণ অঙ্কটার উপরের দিকে ওয়ান। আচ্ছা, মাইনাস এই ওয়ান লসাগুর মধ্যে এন মাইনাস এম বার যায়, এটা দিয়ে লবকে গুণ, তাহলে এন মাইনাস এম। ওকে, এইভাবে করে বসার কথা। পরবর্তী লাইনে গিয়ে এম এন মাইনাস এন মাইনাসে মাইনাসে প্লাস এম, এই হচ্ছে ঘটনা। এটা এখানে আমাদের লেখা হয়েছে। আর একদম উপরে যে ওয়ান ছিল, সেটা উপরে ওয়ান রয়ে গেল। আচ্ছা, ওকে, এবার আমরা তাহলে যেই কাজটা করতে পারি, ওয়ান লিখলাম, এই যে ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন, তাকে উল্টাইলে হয় গুণ। তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায়া যাবে, এই যে এটা উল্টায়া যাবে। তাহলে আমরা বলতে পারি এন মাইনাস এম ডিভাইডেড বাই এম এন মাইনাস এন প্লাস এম। আমরা এটা লিখলাম। তো এটাকে যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে এটাই হবে। তাহলে এন মাইনাস এম ডিভাইডেড বাই এম এন মাইনাস এন প্লাস এম লিখলাম। ওকে, তাহলে এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের বাম পক্ষের যেই রেজাল্ট আর ডান পক্ষের যেই রেজাল্ট এক হয়েছে কিনা, বাম পক্ষের রেজাল্ট ডান পক্ষের রেজাল্ট এক হয়েছে কিনা একটু দেখেন। আগের বারের বাম পক্ষের রেজাল্ট ছিল এইটা, আর এখন ডান পক্ষের রেজাল্ট হয়েছে এইটা, এই যে এইটা। দুইটা রেজাল্ট কি এক হয়েছে? একটু দেখেন সবাই, দুইটার রেজাল্ট কি এক হয়েছে? আমি একটু গোল দাগ দিতেছি। এই যে এটা ছিল বাম পক্ষের রেজাল্ট, এফ অফ এম মাইনাস এফ অফ এন, এটা বাম পক্ষের রেজাল্ট, এটা ডান পক্ষের রেজাল্ট। দুইটা রেজাল্ট এক না। এন মাইনাস এম ডিভাইডেড এম এন মাইনাস এন প্লাস ওয়ান, এম এন প্লাস এম, এই এখানে মাইনাস এম, এখানে প্লাস এন প্লাস এম, এখানে মাইনাস এন, এখানেও মাইনাস এন, এখানে প্লাস ওয়ান, এখানে প্লাস ওয়ান নাই, তার মানে মিলে নাই। এই জায়গাটাতে মিলে নাই, এখানে মিলে নাই, এই দুইটা জায়গা এখানের সাথে মিলে নাই। তাহলে বামপক্ষ ডানপক্ষ সমান হয় নাই। তাহলে যেহেতু বামপক্ষ ডানপক্ষ সমান হয় নাই, আর আমাদের প্রশ্ন এটাই বলছিল যে তোমরা অঙ্ক করে দেখাও বামপক্ষের রেজাল্ট আর ডানপক্ষের রেজাল্ট মিলবে না, সমান হবে না, তো আমরা এটা দেখাই দিছি, আমরা নাম্বার পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে আমরা পাশে লিখে দিলাম, দেখানো হলো। তাহলে আমাদের এই সৃজনশীল প্রশ্নটা যশোর বোর্ড 2019, এই প্রশ্নটা আমরা সম্পূর্ণটা সমাধান করলাম আমাদের ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে সবগুলো অঙ্ক খুব সহজভাবে সমাধান করা রয়েছে। আশা করি আপনারা সবাই বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।